আশা করি সকলেই তোমরা ভালো আছো এবং এর আগের যে ক্লাসটা আমরা অধিবৃত্তের উপরে নিয়েছিলাম সেই অধিবৃত্তের ক্লাসটা তোমরা খুব সাবলীলভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা আজকে এই অধিবৃত্তের সেকেন্ড টপিকসে ঢোকার আগেই প্রথমত যে আলোচনাটুকু করে নেব সেটা হলো এর আগের ক্লাসটিতে অধিবৃত্তের যে টোটাল 6 রকম অধিবৃত্তের সমীকরণ তোমাদের সামনে দেখিয়েছিলাম তার মধ্যে দুটো ভাগ করেছিলাম। একটা ভাগ হলো অধিবৃত্তের আদর্শ সমীকরণ যার মধ্যে 3টে সমীকরণ ছিল এবং আরেকটা ভাগে ছিল দুটো সমীকরণ। এই টোটাল সমীকরণগুলো আমরা এর আগের দিন প্রমাণ করে ছবির মাধ্যমে এবং টেকনিক দিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম। আজকে ওইটুকু একটু রিমাইন্ড করে নেব, তারপর আমরা অধিবৃত্ত সম্পর্কিত আরো যে ফর্মুলাগুলো রিমেইনিং রয়েছে সেইগুলো তোমাদের সামনে দেখিয়ে যত ফর্মুলা আলোচনা হলো তাদের প্রয়োগ আজকে তোমাদের সামনে পেশ করার চেষ্টা করব। লক্ষ্য রাখো আজকের ক্লাসটিতে। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। আজকে আমরা যে বিষয়টা চুজ করেছি সেই বিষয়টা হলো অধিবৃত্তের উপর অবস্থিত প্যারামেট্রিক বিন্দুসমূহ। তাহলে অধিবৃত্তের উপর অবস্থিত বলতে আমাদের প্রথমেই একটা কথা মনে পড়ে যাবে, সেটা হলো কোন অধিবৃত্তের উপর অবস্থিত। তার মানে এখানে অধিবৃত্তের উপর অবস্থিত বলতে 4 ধরনের আদর্শ যে অধিবৃত্ত তাদের উপর প্যারামেট্রিক বিন্দুসমূহ কি করে নেওয়া যায় সেই সম্পর্কিত আলোচনা এখন রাখার চেষ্টা করব। তাহলে প্রথমে যেটা বলেছি y² = 4x, যে অধিবৃত্তটা ডান দিকে হাঁ করেছিল যেটাকে আমরা রাইট হ্যান্ডেড প্যারাবোলা বলেছিলাম, যার সম্পর্কে 4 রকম ফর্মুলা তোমাদের সামনে ব্যাখ্যা করেছিলাম, সেই অধিবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্কটা আমরা নিতে পারবো at², 2at। লক্ষ্য করো, প্যারামেট্রিক বিন্দু হচ্ছে এমন একটা বিন্দু যেটা অধিবৃত্তের উপর সর্বদা অবস্থিত এবং এটা অধিবৃত্ততে বসিয়ে স্যাটিসফাই করার কোনো প্রয়োজন পড়ে না। কেননা আমরা যদি x এর মান at² এই সমীকরণটাতে বসিয়ে দিই তাহলে এবং y এর মান যদি 2at বসিয়ে দিই তাহলে দেখবো সর্বদাই অধিবৃত্তটা স্যাটিসফাই করেছে। একটা উদাহরণ দিয়ে তোমাদের সামনে ব্যাপারটা তুলে ধরা যাক। লক্ষ্য করো, x এর জায়গায় যদি at² বসাই তাহলে ডান দিকে হচ্ছে 4a × at², আর বাম দিকে কি আছে y এর মান হচ্ছে 2at তার স্কোয়ার। তাহলে বাম দিকে পড়ে থাকলো 2a² মানে 4a² t², ডান দিকে পড়ে থাকবে 4a² t²। লক্ষ্য করো, এই বিন্দুটা যখন আমি অধিবৃত্তের বোথ সাইডে বসিয়েছি তখন কিন্তু দুই দিক সমান হয়ে গেছে, তার মানে ওই বিন্দুটা অধিবৃত্তটাকে স্যাটিসফাই করেছে। তাহলে এই কথার মধ্যে দিয়ে তোমাদেরকে বোঝাতে চাইছি অধিবৃত্তের উপরে যখনই প্যারামেট্রিক কোনো বিন্দু চয়েস করা হবে তখন ওই বিন্দুটা সর্বদাই অধিবৃত্তের উপরে অবস্থিত হয়, এটা নতুন করে স্যাটিসফাই করানোর কোনো প্রয়োজন পড়ে না। তাহলে জানা গেল যে y² = 4x অধিবৃত্তের উপর প্যারামেট্রিক বিন্দুটা আমরা কি করে নেব। এখন এই অধিবৃত্তের ছবিটা আমি এর আগে এঁকেছিলাম, আজকে আবার তোমাদের রিমাইন্ড করানোর জন্য ছবিটা আঁকছি। আমরা এখানে একটা S বিন্দু চয়েস করেছিলাম, এই বিন্দুটার নাম দিয়েছিলাম A, এটার নাম B। আমরা এই অধিবৃত্তের ক্ষেত্রে কি কি নিয়েছিলাম, যে অধিবৃত্তটার অক্ষ ছিল, কোন অক্ষ ছিল আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, যে চলরাশিটার পাওয়ার 1 সেই অক্ষ, দ্যাট ইজ x অক্ষ। যেহেতু এখানে কিছু চিহ্ন নেই তার মানে প্লাস আছে, তাই এটাকে বলেছিলাম পজিটিভ x অ্যাক্সিস। এর শীর্ষ বলেছিলাম 0,0, নাভি বলেছিলাম যে একঘাত যে চলরাশি দ্যাট ইজ x, তার সাথে বীজগাণিতিক যে কনস্ট্যান্ট দ্যাট ইজ +a বা শুধু a, 0, এবং নিয়ামক বলেছিলাম যে এখানে একঘাত চলরাশি যেটা আছে দ্যাট ইজ x, তার সাথে বীজগাণিতিক যে কনস্ট্যান্ট দ্যাট ইজ +a = 0। এই ফর্মুলাগুলো এর আগের দিন বলেছিলাম, আজকে নতুন করে ব্যাখ্যা করব না, কিন্তু যেহেতু আজকে আমি প্রবলেমস তোমাদের সামনে হাজির করাবো এবং প্রবলেমস করতে গিয়ে আমাদের ফর্মুলাগুলো মনে রাখতে হবে, তাই আবার তোমাদের সামনে রিমাইন্ড করাচ্ছি জাস্ট। এখন আমরা এর আগের দিন লাস্ট মোমেন্টে যে আলোচনাটুকু করেছিলাম, আমরা অধিবৃত্তে যদি এমন একটা জ্যা আঁকি
যে জ্যাটা অক্ষের উপর লম্ব এবং নাভি দিয়ে পাস করেছে সেই জ্যাটার নাম বলেছিলাম নাভি লম্ব। এই যে নাভি লম্ব, এর নাম যদি আমরা পি দিই, এর নিচে নাম যদি পি ড্যাশ দিই, তাহলে পি পি ড্যাশ বা পি এস পি ড্যাশ এটা হলো অধিবৃত্তের নাভি লম্ব। আমরা চাইবো ওই নাভি লম্বের দৈর্ঘ্যটা কত এটা জানতে, কিংবা নাভি লম্বের যে দুটো প্রান্ত বিন্দু, একটা পি একটা পি ড্যাশ, তাদের স্থানাঙ্কগুলি কি সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। লক্ষ্য রাখো, এই বিন্দুটা আমরা ধরেছিলাম মূল বিন্দু, যার স্থানাঙ্ক 0,0। এই ডিস্টেন্সটা ধরেছিলাম এ, তার জন্যই এই এস বিন্দুর স্থানাঙ্ক ছিল a,0, আর এই অক্ষটাকে ধরা হয়েছিল এক্স অক্ষ। এখন লক্ষ্য করো, তোমাকে যদি বলা হয় যে a,1 বিন্দুটা কোথায় আছে, তাহলে এখান থেকে আমরা a একক দূরত্ব আসবো, তারপর 1 একক দূরত্ব যদি এইটুকুটা হয় তাহলে এটা হচ্ছে a,1। যদি বলা হয় a,3 দূরত্বটা মানে 3 বিন্দুটা কোথায় আছে, তখন আমরা এখান থেকে a একক যাব, অতঃপর এখান থেকে 1 একক 2 একক 3 একক মনে কর এই বিন্দুটা হবে। তার মানে বোঝাতে চাইছি যে এই যে নাভিলম্ব, এই নাভিলম্বের উপরে যত বিন্দু থাকবে প্রত্যেকটা বিন্দুর ভুজের মান অবশ্যই এ হবেই, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কেননা এক্ষুনি বললাম এর স্থানাঙ্ক a,0, এর স্থানাঙ্ক যদি এই দূরত্বটা 1 হয় তাহলে তার স্থানাঙ্ক হবে a,1। এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্বটা যদি 3 একক হয় তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক বলতে পারবো a,3। তার মানে ওই নাভিলম্বের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুর ভুজ দ্যাট ইজ এক্স স্থানাঙ্কের মান এ হবেই হবে। তাই পি বিন্দু এবং পি ড্যাশ বিন্দুর দুটো ক্ষেত্রেই ভুজের মানটা আমরা এ লিখেছি, কিন্তু এইখান থেকে এই দূরত্বটা কত সেটা কিন্তু আমরা কেউ জানি না, তাই ধরে নিলাম এর মান হচ্ছে এল। এবং এই ঘটনাটা সত্য, এইখান থেকে এটা যতটা হবে এইখান থেকে এই ঘটনাটাও ঠিক ততটাই হবে, কেননা অধিবৃত্ত তার অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়। অর্থাৎ এই যে অধিবৃত্তের অক্ষের উপরে যতটা অংশ আছে নিচেও ঠিক ততটাই অংশ আছে। তার জন্য বলা হয় যে কোনো অধিবৃত্ত তার নিজ অক্ষের সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ উপরের অংশ এবং নিচের অংশটা একই রকম। তাই এই দূরত্ব যা হবে এই দূরত্বটাও ঠিক তাই হবে। তাহলে আমি এই দূরত্বটাকে এল বলে মনে করলাম, তাহলে নিশ্চয়ই নিচের দূরত্বটাও এল হবে। এখন a,l যেটা বিন্দু, সেই বিন্দুটা কিন্তু অধিবৃত্তের উপরে আছে। কোন অধিবৃত্ত? এই যে অধিবৃত্ত। তাহলে এটা তো আর প্যারামেট্রিক বিন্দু নয়। প্যারামেট্রিক বিন্দু হলে স্যাটিসফাই করাটা কোনো প্রয়োজন হয় না। আমরা তো এখানে যে কোনো র্যান্ডমলি একটা পয়েন্ট চয়েস করেছি, তাহলে ওই বিন্দুটা অবশ্যই অধিবৃত্তটাকে স্যাটিসফাই করাতে হবে। তাহলে আমি যদি বসিয়ে দিই ওয়াই স্কোয়ার বলতে এখানে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু এক্স এর জায়গায় a, তার মানে এটা হলো 4a স্কোয়ার। দেয়ারফর এল ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো প্লাস মাইনাস 2a। এল এর ভ্যালু দু রকম পেলাম, একটা প্লাস 2a একটা মাইনাস 2a। নিশ্চয়ই বুঝতে পারছো আমি এটাও এল বলেছিলাম এটাও এল বলেছিলাম, কিন্তু এল এর ভ্যালু দু রকম পেলাম কেন? যেহেতু এটা উপরের দিকে তাই প্লাস 2a, নিচের দিকে তাই মাইনাস 2a। তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হয়ে যাবে a,2a, আর এই বিন্দুটার স্থানাঙ্ক হয়ে যাবে a,-2a। দূরত্বটা সেম, এটাও 2a এটাও 2a, উপরে যাওয়ার জন্য সেটা প্লাস 2a, নিচে আসার জন্য মাইনাস 2a, এইটুকুটাই ফারাক। এখন তাহলে লক্ষ্য করো, নাভিলম্ব যেটাকে আমরা ছবিতে পি ড্যাশ বলে চিহ্নিত করেছিলাম, সেই নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক পেয়ে গেছি a,2a আর a,-2a। শুধু তাই নয়, উপরের দৈর্ঘ্যটা আমরা পেয়েছি 2a, নিচের দৈর্ঘ্যটাও কিন্তু 2a, তাহলে টোটাল নাভিলম্বের দৈর্ঘ্য পেলাম 4a। তাহলে আমরা লিখছি অতএব প্রদত্ত অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য সমান 4a। এই যে নাভিলম্বের দৈর্ঘ্য তোমাদেরকে বের করে দেখালাম, এই নাভিলম্বের দৈর্ঘ্যটা প্রত্যেকটা অধিবৃত্তের ক্ষেত্রে কিন্তু সেম, সে আদর্শ আকারে হোক বা না হোক। যখনই কোনো অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য বের করার কথা বলবে তখনই কিন্তু আমরা এই সেম ফর্মুলাটার কথা মনে রাখবো। এটা অধিবৃত্ত ওয়াইজ কিন্তু আলাদা আলাদা হয় না, তাই এটা একটা অধিবৃত্তের ক্ষেত্রে দেখিয়ে দিলাম, বাদ বাকিগুলো কিন্তু সেম হবে। এবার চলে আসছি যে প্রথম টাইপের অধিবৃত্তের উপরে প্যারামেট্রিক বিন্দুটা কি সেটা তো দেখলাম স্যার। দ্বিতীয় টাইপের যে অধিবৃত্ত ছিল y স্কয়ার ইজ ইকুয়াল টু -4x, আবার এটাও তোমাদের সামনে ছবির মাধ্যমে দেখানো হচ্ছে, লক্ষ্য করো। এটা বাঁ দিকে হাঁ করে আছে, তাই এর নাম বলেছিলাম আমরা
লেফট হ্যান্ডেড প্যারাবোলা, এটা এস নাম দিয়েছিলাম, এটা এ, এটা হচ্ছে বি। এই যে লেফট হ্যান্ডেড প্যারাবোলা যার সমীকরণটা y স্কয়ার ইজ ইকুয়াল টু -4x, তার উপরে যে কোনো একটা বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্ক আমরা বলতে পারবো -at স্কয়ার, 2at। এর আগে কি ছিল? মাইনাসটা ছিল না, কিন্তু এখানে মাইনাস আসার কারণটা কি? লক্ষ্য করে x এর জায়গায় -at স্কয়ার যদি বসাই, তাহলে এখানে মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তবেই তো বাম দিকের সাথে ডান দিক সমান হবে। তাহলে বিন্দুর ভুজ এবং কোটির সাংখ্যমানটা একই, শুধু চিহ্নের পরিবর্তন করলেই নতুন নতুন আমরা প্যারামেট্রিক বিন্দু পেতে শুরু করব। এখন লক্ষ্য করো, এর ক্ষেত্রে কি কি ফর্মুলা আমরা শিখেছিলাম? আমরা শিখেছিলাম এর অক্ষটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস বা ঋণাত্মক এক্স অক্ষ। এর শীর্ষটা কি শিখেছিলাম? শীর্ষটা শিখেছিলাম 0,0। নাভি কি শিখেছিলাম? নাভিটা ছিল -a,0 এবং নিয়ামক এর সমীকরণটা পড়েছিলাম আমরা x - a = 0। এগুলো সব কিছু এর আগের দিন প্রমাণ দেখানো হয়েছে। শুধু প্যারামেট্রিক বিন্দুটা বলতে গিয়ে আবার ছবিটা এবং ফর্মুলাগুলো এক ঝলক তোমাদের সামনে বুলিয়ে নেওয়া। তারপরে নেক্সট টাইপ এর যে অধিবৃত্ত x² = 4ay, এই টাইপের অধিবৃত্তটারও ছবি তোমাদের সামনে দেখিয়েছিলাম, আবার আজকে দেখাচ্ছি। লক্ষ্য করো, এটা এস, এ এবং এটা হচ্ছে বি। দিস ইজ অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই। লক্ষ্য করো, এই অধিবৃত্তটা উপরের দিকে হাঁ করে আছে, তাই এর নাম বলেছিলাম আপার হ্যান্ডেড প্যারাবোলা। এখন সেই অধিবৃত্তের ক্ষেত্রে প্যারামেট্রিক বিন্দুটার লক্ষ্য করো, জাস্ট ভুজটা কোটির জায়গায় চলে গেছে, কোটিটা ভুজের জায়গায় চলে এসেছে, কেননা এক্ষেত্রেও কিন্তু চলরাশিটা পরিবর্তন হয়েছে। বাঁ দিকে ছিল ওয়াই, হয়ে গেছে এক্স, ডান দিকে ছিল এক্স, হয়ে গেছে ওয়াই। তাহলে এখন যদি ওয়াই এর জায়গায় ওয়াই স্থানাঙ্কের মান বসে at স্কয়ার, তাহলে 4a * at স্কয়ার, দ্যাট ইজ 4a² t²। আর বাম দিকে x এর জায়গায় যদি 2at বসিয়ে দিই, তাহলে 2at তার পুরোটার স্কয়ার, তার মানে 4a² t²। তাহলে প্যারামেট্রিক বিন্দুটা সবসময় যে অধিবৃত্তকে স্যাটিসফাই করবে, সে যে কোনো আকারেরই অধিবৃত্ত হোক না কেন, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহের অবকাশ নেই। এখন এই অধিবৃত্তের ক্ষেত্রে কি কি শিখেছিলাম? এর অক্ষ শিখেছিলাম ধনাত্মক ওয়াই অক্ষ, পজিটিভ ওয়াই অ্যাক্সিস। এর শীর্ষ শিখেছিলাম 0,0। এর নাভিটা শিখেছিলাম, হ্যাঁ এক্ষেত্রে খেয়াল রাখতে বলেছিলাম, নাভিটা যেহেতু ওয়াই অক্ষের উপরে অবস্থান করছে, তাই এর এক্স স্থানাঙ্কের মান 0 হবে, আর ওয়াই স্থানাঙ্কের মানটা হচ্ছে a। এবং সর্বোপরি নিয়ামকটা ছিল একঘাত যেটা চলরাশি, দ্যাট ইজ ওয়াই, তার সাথে বীজগাণিতিক কনস্ট্যান্ট প্লাস a = 0। তাহলে তার উপর প্যারামেট্রিক বিন্দুটা তোমরা পেয়ে গেলে। আবার নতুন করে শেষ যে আদর্শ টাইপের অধিবৃত্ত x² = -4ay, তার ছবিটাও তোমাদের সামনে আবার এঁকে দেখাচ্ছি। দিস ইজ a, দিস ইজ b and দিস ইজ b। এটা হচ্ছে অ্যাক্সিস অফ x, অ্যাক্সিস অফ y। আমরা যে অধিবৃত্তের ছবিটা দেখছি তার সমীকরণটা হলো x² = -4ay, যেটাকে আমরা লোয়ার হ্যান্ডেড প্যারা বলে এর আগে চিহ্নিত করেছিলাম। সেই সম্পর্কে কি কি জেনেছি? সেই সম্পর্কে আমরা জেনেছি যে তার অক্ষটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বা ঋণাত্মক এক্স অক্ষ। এর শীর্ষটা কি শিখেছিলাম? শীর্ষটা ছিল মূল বিন্দুতে। এর নাভিটা যারা এর আগের দিনের ক্লাস করেছে তারা অবশ্যই বুঝতে পারবে 0,-a। এবং সর্বোপরি নিয়ামকটা কি ছিল? y - a = 0। এবং সেই অধিবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দুর প্যারামেট্রিক স্থানাঙ্কটা কি বলেছি? 2at - at²। কেননা এখানে y এর জায়গায় যদি -at² বসিয়ে দিই, তাহলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, 4a * at², মানে 4a² t²। তার সাথে বাম দিকে x এর জায়গায় যদি 2at বসিয়ে দিই, সেক্ষেত্রেও 2at তার স্কোয়ার, মানে 4a² t²। অর্থাৎ ওই বিন্দুটা অবশ্যই অধিবৃত্তটাকে স্যাটিসফাই করেছে। তাহলে আমরা আজকে এখনো পর্যন্ত যেটুকু আলোচনা করেছি, তাতে এর আগের দিনকের যে ক্লাসগুলো, সেই টেকনিকগুলোই তোমাদের সামনে আবার এক ঝলক দেখিয়েছি, প্লাস নতুন করে প্যারামেট্রিক বিন্দু কি করে নিতে হয় এক একটা অধিবৃত্তের ক্ষেত্রে, সেই জিনিসগুলো তোমাদের সামনে দেখানো হলো। এবার আজকের নেক্সট যে টপিকস, সেই টপিক্সে চলে যাব। আমরা বৃত্ত চ্যাপ্টার চলাকালীন বলেছিলাম, কিংবা অধিবৃত্ত চ্যাপ্টার শুরুতেও বলেছি, যে কোনো একটা সমীকরণে যদি মাত্র দুটো চলরাশি থাকে x এবং y,
এবং তাদের সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয় তাহলে সেটা একটা সংকুচ্ছেদকে সূচিত করে বা কনিক সেকশনকে সূচিত করে। সেই কনিক সেকশন এর একটা ভাগ ছিল বৃত্ত, যেটা আমরা অলরেডি পার করে এসেছি। আমরা সেই কনিক সেকশনের দ্বিতীয় ভাগে অবস্থান করছি, যার নাম হচ্ছে অধিবৃত্ত। এখন স্বভাবতই কথা আসবে যে স্যার একটা কনিক সেকশন কখন অধিবৃত্ত হবে? তাহলে সমীকরণের সাপেক্ষে আমরা একটা সংকুচ্ছেদকে অধিবৃত্ত বলে দাবি করতে পারবো যদি এই রিলেশনটা হোল্ড করে। রিলেশনটা কি? h² সমান ab। লক্ষ্য রাখো এদিকে আমরা কনিক সেকশনের সাধারণ সমীকরণটা এরকম করে দেখিয়েছিলাম, ax² + 2hxy + by² + 2gx + 2fy + c = 0। এই যে কনিক সেকশনের সাধারণ সমীকরণ, সেই সাধারণ সমীকরণটা অধিবৃত্তকে সূচিত করবে কখন? যখন এই যে 2xy এর সহগ h, এই h এর বর্গের মানটা দ্যাট ইজ h², x² এর সহগ এবং y² এর যে সহগ তাদের গুণফলের সাথে সমান হয়ে যাবে, তখনই কিন্তু এই কনিক সেকশনটা দিয়ে একটা অধিবৃত্ত সূচিত হবে। তাহলে এর আগের ক্লাসটাতে দেখিয়েছিলাম ডেফিনেশন থেকে কনিক সেকশনের অরিজিনাল যে সংজ্ঞা, সেখান থেকে কখন একটা কনিক সেকশন অধিবৃত্ত হয়। সেক্ষেত্রে বলেছিলাম যে যখন একটা গতিশীল বিন্দুর স্থির বিন্দু থেকে দূরত্ব এবং গতিশীল বিন্দুর স্থির সরলরেখা থেকে দূরত্ব সমান হবে, দ্যাট ইজ SP = যখন PM হবে, তখন বলেছিলাম সেই কনিক সেকশনটা একটা সংকুচ্ছেদকে সেই কনিক সেকশনটা একটা অধিবৃত্তকে সূচিত করে। এটা ডেফিনেশন থেকে বলেছিলাম। আজকে আবার দেখালাম যে একটা সমীকরণ থেকে আমরা কখন কনিক সেকশনকে অধিবৃত্ত বলে দাবি করতে পারবো, তার শর্তটি হচ্ছে h² = ab। তাহলে কনিক সেকশনের ডেফিনেশন থেকে অধিবৃত্ত হওয়ার শর্ত এর আগের ক্লাসটাতে বলেছি, আজকে তোমাদের সামনে পরিবেশন করা হলো যদি সমীকরণ দেওয়া থাকে তার সাপেক্ষে অধিবৃত্ত হওয়ার শর্তটা কি। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা নেক্সট আরো একটা টপিকস তোমাদের সামনে দেখাবো, যেটা আমরা বৃত্তের ক্ষেত্রে দেখিয়েছিলাম যে কোন একটা অধিবৃত্তের সমীকরণ যদি তোমাদের সামনে পেশ করা থাকে, তাহলে ওই অধিবৃত্তের সাপেক্ষে একটা গিভেন পয়েন্ট, একটা প্রদত্ত বিন্দুর অবস্থান কি করে আমরা সুনিশ্চিত করতে পারবো যে ওই বিন্দুটা অধিবৃত্তের বাইরে অবস্থান করছে না এক্স্যাক্টলি তার পরিধির উপর অবস্থান করছে না তার ভিতরে অবস্থান করছে। এটা বোঝার উপায় কি? বোঝার প্রথম শর্তটা হলো যে অধিবৃত্তের সাপেক্ষে আমরা বিন্দুটার অবস্থান সুনিশ্চিত করতে চাইছি, সেই অধিবৃত্তের প্রত্যেকটা পদকে আমরা বাম দিকে নিয়ে এসে ডান দিকটাকে 0 বানাবো। এটা প্রথম শর্ত। এটা যদি ভুলে যাই তাহলে কিন্তু আমরা কখনোই কোনো বিন্দুর অবস্থান একেবারে নিখুঁতভাবে সুনিশ্চিত করতে পারবো না। তার প্রথম শর্ত হলো যে অধিবৃত্তের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান বের করতে চাইছি, সেই অধিবৃত্তের প্রত্যেকটা পদকে বাঁ দিকে রেখে ডান দিকটাকে 0 বানাবো। তার মানে y² - 4ax = 0, অর্থাৎ ডান দিক 0 হয়ে গেছে। এরপর আমাদের কাজটা হবে শুধুমাত্র বাম দিকটাকে নিয়ে, আমরা ডান দিকের দিকে ফিরেও তাকাবো না। যখন অধিবৃত্তের সমীকরণে প্রত্যেকটা পদ বাম দিকে চলে এসে ডান দিক 0 হয়ে গেছে, তখন ডান দিকটাকে আমরা ছেড়ে দিলাম। শুধু বাঁ দিকটাতে আমরা কি করব, এই বাঁ দিকের মধ্যে যেখানে x আছে সেই x এর জায়গায় ওই বিন্দুটার x স্থানাঙ্ক বসাবো এবং y এর জায়গাতে ওই বিন্দুটার y স্থানাঙ্ক বসাবো। তাহলে কি হবে? y² - 4a × x1, অর্থাৎ বাম দিকের জায়গাতে ওই বিন্দুটা বসালাম। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে শুরু করি, তাহলে এর রেজাল্টটা তিনটে কেসের কোন একটা কেস এর মধ্যে আওতাভুক্ত হয়ে যাবে, অর্থাৎ এই তিনটে কেসের বাইরে কখনোই যাবে না। হতে পারে এই বাম দিকের রেজাল্টটা ক্যালকুলেশন করার পরে যেটা পাবো সেটার মান পজিটিভ হতে পারে, সেটার মান 0 হতে পারে, অথবা সেটার মান নেগেটিভ হতে পারে। কখনোই এর বাইরে রেজাল্ট আসা সম্ভব নয়। তাহলে এই রেজাল্টটা যদি > 0 হয়ে যায়, তাহলে আমরা বলবো ওই যে প্রদত্ত বিন্দু, সেই প্রদত্ত বিন্দুটা এই অধিবৃত্তের বাইরে অবস্থান করছে। যদি দেখা যায় যে এই বাঁ দিকের মানটা এক্স্যাক্টলি 0 হয়ে গেল, তার মানে ওই বিন্দুটা ওই অধিবৃত্তটাকে স্যাটিসফাই করেছে, অর্থাৎ ডান দিকটাও 0 ছিল, স্যাটিসফাই করে গেছে। এর মানেটা হলো ওই বিন্দুটা অধিবৃত্তটা উপরে অবস্থান করছে। কিন্তু যদি দেখা যায় যে বাঁ দিকের রেজাল্টটা 0-র চেয়ে ছোট হয়ে গেল, অর্থাৎ নেগেটিভ হয়ে গেল, তাহলে আমরা বলবো যে ওই বিন্দুটা ওই অধিবৃত্তের ভিতরে অবস্থান করছে। এবং সেটা লেখা আছে যে এই বিন্দুটি এই অধিবৃত্তের বাইরে উপরে ভিতরে অবস্থান করবে যদি এখানে y² - 4ax1, অর্থাৎ
অধিবৃত্তের সমীকরণের প্রত্যেকটা পদকে বাম দিকে নিয়ে এসে এক্স এর জায়গায় x1, y এর জায়গায় y1, অর্থাৎ এক্স এর জায়গায় প্রদত্ত বিন্দুর ভুজ এবং y এর জায়গায় প্রদত্ত বিন্দুর কোটি বসিয়ে ওই রেজাল্টটা 0-র চেয়ে যদি বড় হয় তাহলে বাইরে অবস্থান করবে, যদি উপরে হয় ওই এক্স্যাক্টলি 0 হয়ে যায় তাহলে উপরে অবস্থান করবে, এবং সর্বোপরি যদি ওই রেজাল্টটা 0-র চেয়ে ছোট হয়ে যায় তাহলে সেটা ভিতরে অবস্থান করবে। এই ধরনের ঘটনা আমরা বৃত্ত চ্যাপ্টারেও তোমাদের সামনে ব্যাখ্যা করেছিলাম। এবার চলে আসছি যে অধিবৃত্ত সম্পর্কিত সমস্ত আলোচনা তো করে নিলেন স্যার, তাহলে এই ধরনের টেকনিকগুলোকে, ফর্মুলাগুলোকে অঙ্কের মাধ্যমে কিভাবে আমরা প্রয়োগ করব, কিংবা এই ফর্মুলাগুলো দিয়ে আমরা অঙ্ক কিভাবে করব, তারই বেশ কিছু সম্ভার আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। লক্ষ্য করো, প্রথম যে প্রশ্নটা, একেবারে সমস্ত ফর্মুলা আজকে রিমাইন্ড করে দিয়েছি, যেগুলো রিমেইনিং ছিল সেগুলোও বলে দিয়েছি। সুতরাং আমাদের কাছে এখনো পর্যন্ত অধিবৃত্ত সম্পর্কিত সব ফর্মুলা হাতের মধ্যে রয়েছে এবং সেটা একই সঙ্গে মাথাতেও রয়েছে। এই ফর্মুলাগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় লক্ষ্য করো। বলছে একটি অধিবৃত্তের শীর্ষবিন্দু ও নাভির স্থানাঙ্ক যথাক্রমে 0,0, তাহলে এটা হলো শীর্ষ আর এটা হলো নাভি। আমরা প্রথমে যদি ফার্স্ট কন্ডিশনটাকে প্রায়োরিটি দিই যে শীর্ষের স্থানাঙ্কটা হচ্ছে 0,0, তাহলে শীর্ষের স্থানাঙ্ক 0,0 এইরকম অধিবৃত্ত আমরা 4 রকম দেখেছি। কখন, মানে কি কি দেখেছি লক্ষ্য করো। y² = 4ax, এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0,0, y² = -4ax, x² = 4ay এবং x² = -4ay। অর্থাৎ এই শীর্ষের স্থানাঙ্ক 0,0 থাকবে এইরকম অধিবৃত্ত এই 4টার মধ্যে যে কোনো একটা হতে পারে। এবার 4টে অধিবৃত্তের সমীকরণ তো একসঙ্গে প্রয়োগ করব না, করব করে একটা যেটা উপযুক্ত, যেটা সুইটেবল। এবার কোনটা সুইটেবল সেটার জন্য দ্বিতীয় শর্তটা, নাভির স্থানাঙ্ক কি বলা আছে 0,-5/4, অর্থাৎ এটাকে আমরা মনে মনে ভাববো 0,-a। এখন তোমরা ভালো করে ভাবনা চিন্তা করে বলো দেখি যে এই অধিবৃত্তগুলির মধ্যে কোন অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক 0,-a শিখেছিলাম। সেটা হচ্ছে এই লাস্টেকার অধিবৃত্তটা। এই অধিবৃত্তের নাভি ছিল 0,-a। শুধু তাই নয়, এদের প্রত্যেকটারই তো শীর্ষ ছিল 0,0, এটাও লিখে দিই। তাহলে কি পেলাম, আমাদের যে দুখানা গিভেন কন্ডিশন, সেই কন্ডিশন দুটোকে প্রয়োগ করে আমরা একটা উপযুক্ত অধিবৃত্ত চয়েস করতে পেরেছি। সেই অধিবৃত্তটা হলো নিচের অধিবৃত্তটা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, আমাদের প্রদত্ত শর্তগুলোকে কাজে লাগিয়ে একেবারে উপযুক্ত অধিবৃত্তটা চয়েস করতে হবে। কেউ যদি চয়েস করে নিতে পারি একবারে, তাহলে আমার 50% অঙ্কটা হয়ে গেল। তাহলে পড়ে থাকলো বাকি 50% যেটা ক্যালকুলেশন। তাহলে আমরা সেই অধিবৃত্তটাকে চয়েস করেছি। তাহলে কি বলবো লক্ষ্য করো, আমাদের যে নির্ণয় অধিবৃত্ত তার সমীকরণটা কিন্তু এই টাইপের। তাহলে লিখছি যে শীর্ষ 0,0 এবং নাভি 0,-a বিশিষ্ট অধিবৃত্তটি হলো কোনটা বললাম, x² = -4ay। দিস ইজ নাম্বার 1। এবার লক্ষ্য করো, আমাদের শর্ত হচ্ছে শীর্ষ 0,0, নাভি 0,-a। ওদের শর্ত কি, শীর্ষ 0,0 মিলে গেছে, নাভি 0,-a। তাহলে এই নাভিটাকে আমাদের নাভির সাথে যদি তুলনা করি, তাহলে তোমরা ভালো করে ভেবে বলো দেখি যে এর জায়গায় কত আছে 5/4। কত আছে বললাম, এর জায়গায় 5/4। লিখছি শর্তানুসারে a = 5/4। এবার এর মানটা আমরা যদি ওই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কিন্তু নির্ণয় অধিবৃত্তের সমীকরণটা আমরা পেয়ে যাব। লিখছি অতএব নির্ণয় অধিবৃত্তের সমীকরণ x² = -4a বলতে 5/4 ইন্টু y। তাহলে 4 যদি কেটে যায় তাহলে পড়ে থাকলো x² = -5y। লক্ষ্য করো কি করেছি। প্রথমত ওদের শর্ত ছিল শীর্ষ 0,0। তাহলে আমরা জানি 0,0 শীর্ষ বিশিষ্ট অধিবৃত্তের সংখ্যা হচ্ছে 4টা। তাহলে 4 রকম ধারণাই মাথায় নিয়ে আসবো।
তারপরে নাভি বলেছে 0,-a, তাহলে 0,-a নাভি বিশিষ্ট অধিবৃত্ত কোনটা, সেটা হচ্ছে এই যে নিচেরটা, সেটা লিখেছি আমি এখানে, x² = -4ay। তারপরে আমাদের নাভির সাথে ওদের নাভি যখন কম্পেয়ার করলাম তখন দেখলাম a এর সাথে, কেন এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, তাহলে ক্যান্সেল হয়ে গেল। a এর জায়গায় অ্যাকচুয়ালি পড়ে আছে 5/4, ওটাই লিখেছি। এই এর মানটা টুক করে আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে x² = -4 ইন্টু a বলতে 5/4 ইন্টু y, 4 কেটে গেলে -5y। এটাই হলো আমাদের নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। আশা করি প্রথম যে প্রশ্ন সেখানে কি করে ফর্মুলা প্রয়োগ করতে হয় সেই জিনিসটা বুঝতে পেরেছো, এবং তোমরা এই টাইপের অঙ্ক করতে পারবে, এই ধারণা, এই আত্মবিশ্বাস তোমাদের মনের মধ্যে চলে এসছে। এরপরে সেকেন্ড ক্যাটাগরি প্রশ্ন দেখাচ্ছি, লক্ষ্য করো। এর মান কত হলে 8,4 বিন্দুটি এই অধিবৃত্তের একটি অন্তস্থ বিন্দু হবে? অন্তস্থ বিন্দু হবে বলতে আমরা সকলে জানি যে ওই বিন্দুটা অধিবৃত্তের ভিতরে থাকবে। আমরা আজকেই তোমাদের সামনে দেখালাম যে কোন একটা অধিবৃত্তের সাপেক্ষে কোন একটা বিন্দুর অবস্থান কি করে বের করতে হয়। সেক্ষেত্রে প্রথম শর্ত কি বলেছি, যে অধিবৃত্তের সমীকরণের প্রত্যেকটা পদকে আমরা বাঁ দিকে নিয়ে এসে ডান দিকটাকে 0 বানাবো। তাহলে তাই করছি যে y² - 4ax = 0। তারপরে কি বলেছি, আমরা ডান দিকটাকে ছেড়ে দেব, শুধু বাম দিকটা নিয়ে কাজ করব। বাম দিকে কি করব, যে বিন্দুটার অবস্থান বের করতে বলেছে সেই বিন্দুটার ভুজটা x এর জায়গায় বসাবো, কোটিটা y এর জায়গায় বসাবো, দিয়ে আমরা ক্যালকুলেশন করব। ওরা বলে দিয়েছে ওই বিন্দুটা অবশ্যই ভিতরে আছে, তার মানে ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পাবো সেটা নিশ্চয়ই 0-র চেয়ে ছোট হবে, তার জন্যই তো ভিতরে আছে। তাহলে লিখছি যেহেতু 8,4 বিন্দুটি প্রদত্ত অধিবৃত্তের অন্তস্থ একটি বিন্দু, তার মানে কি লিখতে পারবো, লক্ষ্য করো, এই যে বাম পক্ষ, সেই বাম পক্ষে ভুজের জায়গায় অর্থাৎ x এর জায়গায় 8 বসাবো, x এর জায়গায় 8 আর y এর জায়গায় কোটির মান মানে 4 বসাবো। তাহলে 4 এর স্কয়ার মাইনাস 4a ইন্টু x এর জায়গায় কত বললাম 8, এর মানটা যদি 0-র চেয়ে ছোট হয় তাহলে ভিতরে থাকবে। ওরা বলেই দিয়েছে ভিতরে আছে, তার মানে তার রেজাল্টটা অবশ্যই 0-র চেয়ে ছোট হয়েছে। এবার চলে এসো, 4 এর স্কয়ার মানে 16 ইজ লেস দেন, এই মাইনাসটাকে যদি ওদিকে নিয়ে চলে যায় নিশ্চয়ই প্লাস হবে, তাহলে 4 8 32a। এবারে আমরা যদি সাইডটাকে চেঞ্জ করি, অর্থাৎ 32a যদি এইদিকে লিখি আর 16টাকে যদি ওইদিকে লিখি, তাহলে নিশ্চয়ই চিহ্নটার পরিবর্তন ঘটে যাবে, যেহেতু সাইডটা চেঞ্জ করেছি। কোন অসমীকরণের মানে সাইডটাকে যদি পরিবর্তন করা হয় তাহলে নিশ্চয়ই তার চিহ্নটারও পরিবর্তন ঘটবে। কিরকম, একটা উদাহরণস্বরূপ লক্ষ্য করো, যে 10 আর এখানে লিখলাম 20, নিশ্চয় 10টা ছোট 20টা বড়। এখন যদি আমি সাইডটা চেঞ্জ করি, মানে 20টাকে যদি এইদিকে লিখি 10টাকে যদি ওইদিকে লিখি, তাহলে 20টা 10-এর চেয়ে বেশি, এটা বোঝানোর জন্য সাইডটারও পরিবর্তন হয়ে যাবে। একদম অনুরূপ ধারণা এখানে প্রয়োগ করেছি। অতএব a ইজ গ্রেটার দেন 16/32, কাটাকুটি যদি করি 16কে 16, 16 দুগুণা 32, ফাইনালি এর মান হাফের চেয়ে বড়। তাহলে এই অধিবৃত্তে এর মান যদি হাফের চেয়ে বড় হয়ে যায় তাহলে কিন্তু ওই প্রদত্ত বিন্দুটা অধিবৃত্তের একটি অন্তস্থ বিন্দু হবে। এবং এখান থেকে তোমরা আরো একটা কেস ভাবতে পারছো, যদি তোমাদেরকে বলে যে কোনো একটা বিন্দু এই অধিবৃত্তের বহিস্থ একটা বিন্দু, সে একই রকম ভাবে ক্যালকুলেশন করব, পরিবর্তনটা কোথায় হবে বলো দেখি, পরিবর্তনটা হবে এই জায়গাতে, বহিস্থ বিন্দু, তার মানে 0-র চেয়ে বড় হবে। এর সঙ্গে সঙ্গে আরো একটা কেস যেটা বাকি থেকে গেল, সেটা কি, যদি এরকম বলে কোন একটা বিন্দু ওই অধিবৃত্তের উপরে অবস্থিত, তাহলে তখন কি করব, তখন সেম জিনিস এই জায়গাতে পরিবর্তন করে আমরা এক্স্যাক্টলি ইকুয়াল টু চিহ্নটা বসাবো, কারণ ইকুয়াল টু 0 হলেই ওই বিন্দুটা অধিবৃত্তের উপরই স্থিত হয়। তাহলে আমি করালাম একটা অঙ্ক, কিন্তু এই টাইপের যতগুলো অঙ্ক আসতে পারে সেই পসিবিলিটিগুলো আমি তোমাদের সামনে ব্যাখ্যা করে দিয়েছি, যাতে করে বাড়িতে করার সময় তোমাদের আর কোনো প্রবলেমস এর মধ্যে না পড়তে হয়। ঠিক এর পরবর্তী আরো একটা অঙ্ক তোমাদের সামনে হাজির করেছি, লক্ষ্য করো। আমরা তুলনামূলকভাবে মানে যত ভিতরের দিকে যাচ্ছি তত কিন্তু আস্তে আস্তে অঙ্কের কোয়ালিটি বাড়বে, এবং সেই অঙ্কগুলো চয়েস করেছি যে অঙ্কগুলো সাধারণত কোয়ালিটি সম্পন্ন, অত্যন্ত গুণমান সম্পন্ন, পরীক্ষায় পড়ার সম্ভাবনা বেশি, সেই অঙ্কগুলো আমরা চয়েস করছি। কি বলছি লক্ষ্য করো, y² = 4x অধিবৃত্তের উপর অবস্থিত যেসব বিন্দু তার শীর্ষ এবং নাভির সঙ্গে 3a² বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট
ত্রিভুজ উৎপন্ন করে তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। হয়তো ভাষাটা পড়ে তোমরা গুলিয়ে গেলে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে স্যার, এত বড় ভাষা, গুলাবার কিচ্ছু কারণ নেই। আমি একদম নির্ভয় দিয়ে বলছি, যদি আমার ক্লাস ঠিকঠাকভাবে ধারাবাহিকভাবে শুনতে থাকো, যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই আমি এটাও আশা রাখছি যে এর পরবর্তী যে জায়গাগুলো আমরা আলোচনা করব, কোনো জায়গায় তোমাদেরকে না বুঝিয়ে আমি পার হয়ে চলে যাব না। তাহলে লক্ষ্য করো, এই অধিবৃত্তটার ছবিটার দিকে তাকাই, কারণ কোনো একটা বিষয়কে বুঝার সবচেয়ে বেস্ট পদ্ধতি হলো সেটা ডায়াগ্রাম। লক্ষ্য করো, this is A point, this is B point, and this is S point. কি বলছে, এই যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax অধিবৃত্ত, এই যে অধিবৃত্তের উপর অবস্থিত যে সব বিন্দু, অধিবৃত্তের উপর অবস্থিত যখনই কোনো বিন্দুর কথা বলবে আমরা চেষ্টা করব সেই বিন্দুটাকে প্যারামেট্রিক ফর্মে ধরে নেওয়ার। কেননা প্যারামেট্রিক ফর্মে ধরতে গেলে সুবিধা কি, যে ওই বিন্দুটা অধিবৃত্তটাকে স্যাটিসফাই করানোর কোনো প্রয়োজন পড়ে না। তাই অধিবৃত্তের উপরে অবস্থিত কোনো একটা বিন্দু নিয়ে নিলাম, সাপোজ পি বিন্দু, তার প্যারামেট্রিক স্থানাঙ্কটা হচ্ছে এটি স্কোয়ার, 2at। তাহলে প্রথম লাইনের ভাষা কি, y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্তের উপর অবস্থিত যে সব বিন্দু। লক্ষ্য করে দেখতে পাচ্ছ তোমরা, অধিবৃত্তের উপরে একটা বিন্দু নিয়ে নিয়েছি পি, ওই বিন্দুটা কি হয়েছে, তার শীর্ষ বলতে অধিবৃত্তটার শীর্ষ, দ্যাট ইজ এ বিন্দু, এবং নাভির সঙ্গে, নাভি দ্যাট ইজ এস বিন্দু, এর সঙ্গে 3a স্কোয়ার বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি করেছে। তার মানে এই যে তিনটে বিন্দু, এখানে একটা বিন্দু, এই বিন্দুর সাথে আমরা শীর্ষ যুক্ত করলাম, এই বিন্দুর সঙ্গে নাভি যুক্ত করলাম। তা লক্ষ্য করো, নিশ্চয়ই সেখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। ওই ত্রিভুজটার ক্ষেত্রফল ওরা বলে দিয়েছে 3a স্কোয়ার। তাহলে আশা করি এবারে ছবি দিয়ে বুঝতে পারছো যে বিষয়টা কি। আবার বলছি, অধিবৃত্তের উপর স্থিত কোনো একটা বিন্দু, ওই অধিবৃত্তের শীর্ষ এবং নাভির সঙ্গে যে ত্রিভুজটা তৈরি করেছে তার ক্ষেত্রফলটা এখানে প্রোভাইড করা আছে 3a স্কোয়ার। তাহলে ওই বিন্দুটার স্থানাঙ্ক কি সেটা বের করতে বলেছে। এখন লক্ষ্য করো, আমরা এমন একটা ত্রিভুজ পেয়েছি যার তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানি, এটা তো ধরে নিলাম। শীর্ষবিন্দু এর স্থানাঙ্ক জানি 0,0 এবং নাভি এস এর স্থানাঙ্ক জানি a,0। তাহলে এই তিনটে বিন্দু দিয়ে গঠিত যে ত্রিভুজ, তার ক্ষেত্রফল আমরা বহুবার বের করেছি, আবার আমরা টেকনিক দিয়ে বের করার চেষ্টা করছি। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা জিগজ্যাগ প্রসেসে বলেছিলাম, সেটাই করবো। লক্ষ্য করো, প্রথম বিন্দুটা আমরা লিখছি এটি স্কোয়ার 2at, এখানে কোনো কমা দিইনি, কোনো ব্র্যাকেট দিইনি, একটু ছেড়ে ছেড়ে ভুজার কোটিকে লিখে ফেলেছি। দ্বিতীয় বিন্দু 0, 0, তৃতীয় বিন্দু a0, এবং সবশেষে প্রথম যে বিন্দুটা এখানে উপরে লিখেছি ওটা দেখে দেখে আবার কপি করে দেব। তারপর কি টেকনিকটা বলেছিলাম, মুখ্য কর্ণ বরাবর সব পদগুলোকে গুণ করব, গুণ করার পর তাদের সমষ্টি নিয়ে নেব। অতঃপর মাইনাস দিয়ে গৌণ কর্ণ বরাবর যে এলিমেন্টস গুলো রয়েছে তাদেরকে গুণ করে আবার তাদের সমষ্টি আমরা নিয়ে ফেলব। তাহলে আমরা করছি যে অতএব নির্ণেয় ত্রিভুজের ক্ষেত্রফল, নির্ণেয় ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি ছিল, হাফ ইন্টু, এদিকে তাকাও, হাফ ইন্টু আমরা মুখ্য কর্ণ বরাবর গুণ করব। তাহলে এটি স্কোয়ার গণিত 0, তার মানে 0, প্লাস দিয়ে 0 ইন্টু 0 দ্যাট ইজ 0, আবার প্লাস দিয়ে a ইন্টু 2at, তার মানে 2a স্কোয়ার t, অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর যেগুলো গুণফল সেই গুণফলগুলোর সমষ্টি করেছি, মাইনাস দিয়ে গৌণ কর্ণ বরাবর এটার সাথে এটা গুণ করলে 0, প্লাস এটার সাথে এটা গুণ করলে 0, প্লাস এটার সাথে এটা গুণ করলে 0। যেটুকু পেলাম এর মানটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওই ত্রিভুজটার ক্ষেত্রফল। কিন্তু ক্ষেত্রফলের মান কিংবা দূরত্বের মান এগুলো তো কখনো নেগেটিভ হতে পারে না, তাই এখানে আমরা মডিউলাস চিহ্নটা ইউজ করব। এত বর্গ একক, এত বর্গ একক। এখন লক্ষ্য করো, হাফ ইন্টু কি পড়ে থাকলো এখানে 2a স্কোয়ার t, এত বর্গ একক। তাহলে 2 কেটে গেল, পড়ে থাকলো মডিউলাস অফ a স্কোয়ার t বর্গ একক। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে প্রশ্নে যে প্রদত্ত ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে মডিউলাস অফ a স্কোয়ার t বর্গ একক, আর ওরা বলে দিয়েছে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল 3a স্কোয়ার।
তাহলে একই ত্রিভুজের তো ক্ষেত্রফল দুরকম হতে পারে না, তাই এই দুটো অবশ্যই সমান হবে। তাহলে আমরা লিখছি শর্তানুসারে মডুলাস অফ a স্কোয়ার টি ইজ ইকুয়াল টু 3a স্কোয়ার। আমরা যদি মডটা উঠিয়ে দিই তাহলে নিশ্চয় একটা প্লাস মাইনাস চিহ্ন চলে আসবে, প্লাস মাইনাস 3a স্কোয়ার। বোথ সাইডে a স্কোয়ার যদি কেটে দিই তাহলে টি এর মান পেলাম প্লাস মাইনাস 3। এই যে টি এর দুটো মান পেলাম, এই মান দুটো ওই বিন্দুতে যদি বসিয়ে দিই তাহলে আমরা নির্ণেয় বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব। তাহলে একবার পজিটিভ মানটা বসাবো, একবার নেগেটিভ মানটা বসাবো। লক্ষ্য করে লিখছি, অতএব নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক, নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক কি লিখছি লক্ষ্য করো, a ইন্টু টি স্কোয়ার। টি এর মান প্রথমে প্লাসটা নিচ্ছি, তাহলে 3 এর স্কোয়ার কমা 2a ইন্টু 3, এটা একটা। অথবা এবারে টি এর নেগেটিভ মানটা আমরা চয়েস করব, ওই বিন্দু দিয়ে বসাচ্ছি, a ইন্টু টি এর জায়গায় -3 তার স্কোয়ার কমা 2a ইন্টু টি এর জায়গায় -3। অর্থাৎ এই প্রথম ক্ষেত্রে লক্ষ্য করো কি কি বিন্দুটা হবে, 3 এর স্কোয়ার মানে 9 ইন্টু a কমা 3 দুগুণা 6a, অথবা -3 এর স্কোয়ার, সেটাও আমরা জানি 9 ইন্টু a কমা এখানে মাইনাস রয়েছে, মাইনাস দিলাম 3 দুগুণা 6a। তাহলে আমরা দেখলাম টি এর পজিটিভ মান ধরে একটা বিন্দু পেয়েছি, দ্যাট ইজ 9a, 6a। টি এর নেগেটিভ মান ধরে আমরা আরেকটা বিন্দু পেয়েছি 9a, -6a। ওরা কিন্তু এই বিন্দুগুলোর স্থানাঙ্ক খুঁজে বের করতে বলেছিল। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে প্রশ্নের ভাষাটা জটিল বলে মনে হলেও, লেংদি বলে মনে হলেও, যখন ছবির মাধ্যমে দেখানো হয়েছে তখন প্রকৃতপক্ষে বিষয়টা আর কঠিন থাকলো না। তারপরে আমরা আরো একটা অত্যন্ত গুণমান সম্পন্ন অঙ্ক তুলে ধরেছি, লক্ষ্য করো। এবং এই টাইপের অঙ্ক পরীক্ষায় মানে যতটুকু আমরা দেখেছি তাতে মানে পরীক্ষায় পড়ার সম্ভাবনা প্রবল। এবং এই টাইপের অঙ্ক এক্সারসাইজে প্রচুর রয়েছে। যখন কোন একটা অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক নিয়ামকের সমীকরণ দেওয়া থাকবে, তখন অধিবৃত্তটার সমীকরণ কি করে বের করতে হয় তার একটা ইউনিক প্রসেস আজকে তোমাদেরকে বলবো আমরা। খুব ভালো করে লক্ষ্য রাখো, আমরা এর আগের ক্লাসে যখন অধিবৃত্তের স্ট্রাকচার দেখাচ্ছিলাম, বিভিন্ন ধরনের অধিবৃত্ত তৈরির ইতিহাস তোমাদের সামনে ব্যাখ্যা করছিলাম, সেখানে দেখিয়েছিলাম অধিবৃত্ত কিংবা যে কোনো কনিক সেকশন তৈরি প্রধান কাঁচামাল হলো দুটো। এক, সমতলের মধ্যে স্থির বিন্দু যেটাকে নাভি দিয়ে সম্বোধন করেছিলাম, এবং সর্বোপরি সমতলের মধ্যে আর একটা স্থির সরলরেখা যেটাকে আমরা নিয়ামক বলে চিহ্নিত করেছিলাম। এই নাভি আর নিয়ামক এই দুটোই হলো যে কোনো কনিক সেকশনের এক একটা কি এলিমেন্টস বা মুখ্য উপাদান। সেই মুখ্য উপাদান দুটি যদি জানা থাকে তাহলে যে কোনো কনিক সেকশনের সমীকরণ আমরা সম্পূর্ণরূপে বের করতে পারবো। তারই প্রতিফলন আমি দেখানোর জন্য এই অঙ্কটাকে চয়েস করেছি। নাভির স্থানাঙ্ক নিয়ামকের সমীকরণ খুব ভালো করে লক্ষ্য করো। নাভির স্থানাঙ্ক যেটাকে আমরা এস বলেছিলাম, নিয়ামকের সমীকরণ যেটাকে এল বলেছিলাম, বলার পরে অধিবৃত্ত তৈরি করার জন্য আমরা একটা গতিশীল বিন্দু চয়েস করেছিলাম যেটাকে পি নাম দিয়েছিলাম, ওর স্থানাঙ্ক ধরে নেব এক্স, ওয়াই। তাহলে লিখছি, মনে করি অধিবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু হলো পি যার স্থানাঙ্ক এক্স, ওয়াই, এটা ধরে নিলাম। এবং নাভি নিয়ামকের সমীকরণ দেওয়া থাকলে অধিবৃত্তের সমীকরণ যখনই বের করতে বলবে আমরা ইউনিক প্রসেসটি মেনটেন করব। সুতরাং একটা ভালো করে শেখার চেষ্টা করো। এই টাইপের যত অঙ্ক আছে তুমি নির্দ্বিধায় নিঃসংকোচে আশা করি অত্যন্ত সাবলীলভাবে পরীক্ষার সমাধান করে আসতে পারবে, এই অঙ্গীকার আমি করছি, যদি তোমরা ঠিকঠাক বুঝতে পারো। এই জায়গাটা লক্ষ্য রাখো। প্রথম কাজ হলো অধিবৃত্তের উপরিস্থিত যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম পি যার স্থানাঙ্ক এক্স, ওয়াই। এখন আমরা কি করছিলাম, এস থেকে পি বিন্দু দূরত্ব, অর্থাৎ গতিশীল বিন্দুর স্থির বিন্দু থেকে দূরত্ব বের করছিলাম। তাহলে আমরা লিখছি, অতএব নাভি এস ব্র্যাকেটের মধ্যে 2, 1 থেকে পি ব্র্যাকেটের মধ্যে এক্স, ওয়াই এর দূরত্ব, যেটাকে আমরা এসপি বলেছিলাম ডেফিনেশনে, সেই এসপি বের করার ফর্মুলা কি, অর্থাৎ দুটো বিন্দু দূরত্ব বের করা যেটা ফর্মুলা কি ছিল, এর ভুজ থেকে এর ভুজ বাদ দিয়ে তার বর্গ x - 2 তার স্কোয়ার প্লাস এর কোটি থেকে এর কোটি বাদ দিয়ে তার বর্গ। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে বিন্দুটার ভুজটা আমি প্রথমে চয়েস করব সেই বিন্দুটারই কোটিটাও প্রথমে চয়েস করতে হবে।
উল্টো পাল্টা আমরা করে দেব না। এবার এসপি বেরোলো। আমরা কি করেছিলাম তারপরে, যে ওই গতিশীল বিন্দু থেকে ওই স্থির সরলরেখার লম্ব দূরত্ব পিএম বের করেছিলাম, ওই কথাটা লিখবো যে এখন পি এক্স ওয়াই বিন্দু থেকে এল অর্থাৎ 3x মাইনাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুটাকে আমরা এখানে এম ধরেছিলাম, এই যে লিখে রাখছি, দূরত্ব পিএম সমান, কেননা আমরা ডেফিনেশন যেদিন বলি সেদিনই বলেছিলাম গতিশীল বিন্দু থেকে স্থির সরলরেখার উপরে যে লম্বটা টানা হয়েছে সেই লম্বের পাদবিন্দুটার নাম এম এবং ওই দূরত্বটাকে পিএম বলেছিলাম, তাই এখানে পিএম দিয়ে চিহ্নিত করলাম। তাহলে কোন বিন্দু থেকে কোন সরলরেখার লম্ব দূরত্ব বের করা ফর্মুলা, এটা আমরা সরলরেখার মানে শেষ ক্লাসে দেখিয়েছিলাম এবং তার কয়েকটা প্রয়োগও দেখিয়েছিলাম। কি ছিল? আমরা বলেছিলাম যে সরলরেখার উপরে লম্ব দূরত্ব বের করব তার প্রত্যেকটা পদ বাম দিকে নিয়ে এসে ডান দিকটাকে 0 বানাবো। এখানে কিন্তু ডান দিক 0 হয়ে আছে, অর্থাৎ প্রথম শর্তটা ফুলফিল করে আছে। তারপরে কি বলেছিলাম যে আমরা লব বাই হর আকারে লেখার চেষ্টা করব। লবে কি লিখবো? এক্স এর জায়গায় ওই বিন্দুটার এক্স স্থানাঙ্ক, ওয়াই এর জায়গায় ওই বিন্দুটার ওয়াই স্থানাঙ্ক এবং রিমেইনিং যে টার্মগুলো সেগুলো ফিক্সড থাকবে। তাহলে লিখে দিচ্ছি 3 ইন্টু এক্স এর জায়গায় ওই বিন্দুর ভুজ মানে এক্সই থাকলো, মাইনাস ওয়াই এর জায়গায় ওই বিন্দুর কোটি মানে ওয়াই থাকলো, রিমেইনিং টার্মগুলো সেম। হরে কি লিখবো? হরে লিখবো এই সমীকরণে এক্স এর যে সহগ 3 তার স্কোয়ার প্লাস এই সমীকরণে ওয়াই এর যে সহগ দ্যাট ইজ -1 তার স্কোয়ার। এবং দূরত্ব যেহেতু কোনোদিন নেগেটিভ হতে পারে না, তাই সেটাকে আমরা সবসময় মডের মধ্যে রাখার চেষ্টা করব। তাহলে কি পেলাম ফাইনালি? উপরে থাকলো 3x মাইনাস ওয়াই প্লাস 1, নিচে আছে 3 এর স্কোয়ার মানে 9, মাইনাসের স্কোয়ার মানে প্লাস হয়ে গেল, 1 এর স্কোয়ার মানে 1, তারপর নিচে থাকলো √10 এর মড। তাহলে আমরা দুটো দূরত্ব পেয়েছি, একটা হচ্ছে এসপি আর একটা হচ্ছে পিএম। আমরা যেদিন অধিবৃত্তের ডেফিনেশন থেকে মানে বিভিন্ন ফর্মুলা দেখাতে শুরু করি সেদিন প্রথম কাজ বলেছিলাম অধিবৃত্ত তৈরির ইতিহাসের মধ্যে প্রথম ইতিহাসটা ছিল এসপির সাথে পিএম সমান হবে, এই যে দূরত্ব আর এই দূরত্ব সমান হবে। তাহলে লিখছি শর্তানুসারে এসপি সমান হলো পিএম। এবার মানগুলো আমরা বসিয়ে দেবো। এসপির মান কত আছে? √x - 2 তার স্কোয়ার প্লাস y - 1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু পিএম। এর মান আমরা বের করে রাখলাম 3x - y প্লাস 1 বাই √10। এখন যেহেতু স্কোয়ার রুট আছে আমরা বোথ সাইডকে স্কোয়ার করে দেবো। বোথ সাইডকে যদি স্কোয়ার করি তাহলে এখানে পড়ে থাকবে x - 2 তার স্কোয়ার প্লাস y - 1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু, যখন এই দিকটার স্কোয়ার করব মড এর স্কোয়ার করলে অবশ্যই পজিটিভ হবে, কারণ মড মানে হচ্ছে প্লাস মাইনাস দুটো একসঙ্গে, প্লাসের স্কোয়ার করলে প্লাস হবে, মাইনাসের স্কোয়ার করলে প্লাস হবে, তারপরে মডটা উঠে যাবে। তাহলে পড়ে থাকলো 3x - y প্লাস 1 তার স্কোয়ার, নিচে √10 এর স্কোয়ার করলে অবশ্যই 10 হবে। এবার আমরা কি করব লক্ষ্য রাখো, a - b তার স্কোয়ারের ফর্মুলা x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, সেম ফর্মুলা এখানে y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু, এই ফর্মুলাটা একবারেও বলা যায় কিন্তু একবারে বলতে গেলে হয়তো বা তোমাদের পক্ষে কঠিন লাগতে পারে, তাই অত্যন্ত সহজ করে তোমাদের সামনে পরিবেশন করছি। দেখো এই যেটুকু নিচে আন্ডারলাইন করলাম সেটাকে মনে মনে a ধরবো আর এইটাকে মনে মনে আমরা b ধরবো। তাহলে দিস ইজ অফ দি ফর্ম a প্লাস b তার স্কোয়ার। তাহলে কি লক্ষ্য করো, a তার স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে 3x - y ইন্টু b মানে 1 প্লাস 1 এর স্কোয়ার মানে 1 হলো, আর নিচে 10 ছিল সেই 10টা আমরা লিখেই দিলাম। এবার আমরা ক্যালকুলেশনকে প্রসিড করবো। লক্ষ্য করো এখানে যদি আমরা 10 দিয়ে গুণ করে দিই তাহলে কি ঘটনা ঘটবে লক্ষ্য করো, 10x স্কোয়ার মাইনাস 40x
প্লাস 40 প্লাস 10y স্কোয়ার মাইনাস 20y প্লাস 10, আশা করি 10 দিয়ে গুণ করা বুঝতে পেরেছো, ইজ ইকুয়াল টু, এবার a মাইনাস b তার স্কোয়ারে ফর্মুলা ফেলবো, কি হবে বলো, 3x তার স্কোয়ার মানে 9x স্কোয়ার মাইনাস 2ab মানে 3 দুগুণে 6xy প্লাস b স্কোয়ার মানে y স্কোয়ার, 2 দিয়ে যদি গুণ করে দিই প্লাস 6x মাইনাস 2y আর প্লাস ওইদিকে 1 আছে 1 লিখে দিলাম। তাহলে গুণ করাটা কাজ কমপ্লিট। এবারে আমরা এইদিকে চলে আসছি, লক্ষ্য করো, অতএব এই যে 10x স্কোয়ার এই 9x স্কোয়ারটা যদি এদিকে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে তাই করছি, লক্ষ্য করো 10x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার, তারপরে মাইনাস 6xy এই পদটা যদি এদিকে চলে আসে এটা হয়ে যাবে প্লাস 6xy, অতঃপর এখানে 10y স্কোয়ার আর এই যে y স্কোয়ারটা যদি বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে মাইনাস y স্কোয়ার হয়ে যাবে, 10y স্কোয়ার আর y স্কোয়ারটা বাঁ দিকে নিয়ে এসে মাইনাস y স্কোয়ার, x যুক্ত যেটা টার্ম এইদিকে আছে মাইনাস 40x আর এই 6xটা এদিকে এলে মাইনাস 6x, তাহলে মাইনাস 40x আর মাইনাস 6x, তারপরে মাইনাস 20y এই মাইনাস 2y এদিকে এলে প্লাস 2y, তাহলে মাইনাস 20y প্লাস 2y, এরপরে কনস্ট্যান্ট টার্মগুলো অ্যাডজাস্ট করবো, লক্ষ্য করো 40 আর এখানে আছে 10 50, তাহলে প্লাস 50 রেখে দিলাম, আর এদিকে কনস্ট্যান্ট আছে, এখানে কনস্ট্যান্ট আছে জাস্ট 1, তাহলে ওই একটা এদিকে এলে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এবারে ফাইনাল লাইন আমরা লিখবো, অতএব 10x স্কোয়ার থেকে 9x স্কোয়ার বাদ, তার মানে x স্কোয়ার প্লাস 6xy, 10y স্কোয়ার থেকে একটা y স্কোয়ার বাদ দিলে 9y স্কোয়ার মাইনাস 40x মাইনাস 6x মানে মাইনাস 46x মাইনাস 20y আর প্লাস 2y মানে মাইনাস 18y, 50 থেকে 1 বাদ 49 ইজ ইকুয়াল টু 0। ব্যাস, এটি হলো আমাদের ওই নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। তা লক্ষ্য রাখো, নাভি এবং নিয়ামকের সমীকরণ দেওয়া থাকলে আমরা অধিবৃত্তের সমীকরণ যখন বের করব সবসময় এই ইউনিক প্রসেসটা মাথায় রাখবো। প্রথমে আগে এসপি দূরত্ব বের করব, পরবর্তীকালে পিএম দূরত্ব বের করব। যেহেতু সেটা অধিবৃত্তের উপরে আছে তাই এসপির সাথে পিএম সমান করে আমরা যদি জবরদস্ত ক্যালকুলেশন করতে পারি তাহলে আমরা কিন্তু অধিবৃত্তের রিকোয়ার্ড যে ইকুয়েশন সেই ইকুয়েশনটাতে পৌঁছে যাব। আশা করি বুঝতে পেরেছো যে অধিবৃত্তের সমীকরণ মানে স্টেপ বাই স্টেপ কিভাবে তোমাদের সামনে বের করা হলো। এরপরে নেক্সট আমরা আরো একটা প্রবলেম তোমাদের সামনে দেখাবো। লক্ষ্য করো, প্রমাণ করো যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্তের শীর্ষবিন্দুগামী যা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণে নত, তার দৈর্ঘ্যটা হচ্ছে 4a কোসেক থিটা ইনটু কট থিটা। আবার এটাকে ছবি দিয়ে দেখায় তাহলে খুব সুন্দর লাগবে। এটার নাম দিয়েছিলাম a, এটার নাম v এবং এখানে ছিল s। এই যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্ত যেটাকে আমরা রাইট হ্যান্ডেড প্যারাবোলা বলেছিলাম, যেটা ডান দিকে হাঁ হয়ে করে আছে, সেই অধিবৃত্তের শীর্ষবিন্দুগামী জ্যা মানে বলেছিলাম অধিবৃত্তের উপরিস্থিত যে কোনো দুটো বিন্দুর সংযোজক সরলরেখা। তাহলে ওই রকমই আমি একটা জ্যা আঁকবো, কিন্তু ওই জ্যাটার একটা প্রান্ত যাতে অবশ্যই শীর্ষে অবস্থান করে, তার জন্য জ্যাটার নাম এখানে বলছে শীর্ষবিন্দুগামী জ্যা। তাহলে একটা বিন্দু যদি এটাকে ধরেই নিই আর অপর কোনো একটা বিন্দু ধরে নিচ্ছি, লক্ষ্য করো এই যে এক্ষেত্রে দুটো বিন্দু তোমরা দেখতে পাচ্ছ অধিবৃত্তের উপর অবস্থান করছে। একটা এ বিন্দু যেটা হচ্ছে অধিবৃত্তের শীর্ষ, যার স্থানাঙ্ক আমরা সকলেই জানি 0,0, এবং আরেকটা বিন্দু দেখতে পাচ্ছি পি যেটা অধিবৃত্তের উপর অবস্থিত। এটাকে আমরা প্যারামেট্রিক ফর্মে ধরে নেব এটি স্কয়ার, 2at। তাহলে এই যে অধিবৃত্তের উপরে দুটো বিন্দুকে সংযুক্ত করে সরলরেখাটা দেখতে পাচ্ছ, যার নাম এখানে এপি, সেটা হচ্ছে একটা জ্যা, এবং এই জ্যাটা অন্য কোনো জ্যায়ের মতো নয়, এটা শীর্ষবিন্দুগামী জ্যা। তার জন্য বলছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্তের শীর্ষবিন্দুগামী জ্যা, যা কিনা x অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটাকে তো আমরা x অক্ষ বলেছিলাম, এই x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণে নত। আমরা সরলরেখা চ্যাপ্টার চলাকালীন বলেছিলাম
যে যে কোণটা এক্স অক্ষ থেকে শুরু হয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ওই নির্দিষ্ট সরলরেখা পর্যন্ত যায়, অর্থাৎ যে কোণটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তৈরি হয় সেই কোণটার নাম হচ্ছে আনতি। সেই আনতির পরিমাণটা এখানে বলা আছে থিটা। তাহলে তার দৈর্ঘ্য বলতে এই জ্যাটার দৈর্ঘ্যটা প্রমাণ করতে বলেছে, এইটা হবে। এখন এই অঙ্কটা করতে গিয়ে আমাকে সরলরেখা চ্যাপ্টারে কিছু আলোচনা নিয়ে আসতে হচ্ছে। কি, যে আমরা যে জ্যাটা দেখতে পাচ্ছি এপি, সেই জ্যাটা বা সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করেছে। সুতরাং এই থিটাটাকে বলা হবে ওই জ্যাটার আনতি, এবং তার নতি বা প্রবণতার মান কি বলেছিলাম, ট্যান থিটা। এটা হলো ওই সরলরেখাটার নতি বা প্রবণতা। তাহলে এই যে এপি জ্যা, যার আনতির মান প্রোভাইড করা আছে, সেই জ্যাটার নতি বা প্রবণতার মান হচ্ছে ট্যান থিটা। এটা আমরা সরলরেখা চ্যাপ্টার থেকে বলতে পারছি। আবার এটাও বলতে পারবো, এই যে এ বিন্দু আর পি বিন্দু দেওয়া আছে, এই দুটো বিন্দুকে সংযুক্ত করে যে সরলরেখাটা অর্থাৎ এপি জ্যাটা, তার প্রবণতা বের করার ফর্মুলা আমরা সরলরেখা চ্যাপ্টারে শিখেছিলাম। কি, যে এই বিন্দুটাকে যদি আমরা x1 y1 আর এই বিন্দুটাকে যদি আমরা x2 y2 বলে ভেবে নিই, তাহলে এই দুই বিন্দু দিয়ে পাস করেছে যে সরলরেখাটা, তার প্রবণতা বের করার ফর্মুলা ছিল y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তার ওই ফর্মুলা দিয়ে আমি এপি জ্যাটার প্রবণতা আবার বের করতে পারবো। মানে তাই করছি যে ওই এপি জ্যায়ের প্রবণতা, যেটাকে আমরা একটু আগে বললাম ট্যান থিটা, তারপরে এই ফর্মুলা দিয়ে তো আবার ওই জ্যাটার প্রবণতা বের করতে পারবো। তাহলে ওই ফর্মুলাটাকে প্রয়োগ করছি y2 এর জায়গায় আছে কত, 2at মাইনাস y1 এর জায়গায় আছে 0 বাই x2 এর জায়গায় আছে at স্কয়ার মাইনাস x1 এর জায়গায় আছে 0। তাহলে এক্ষেত্রে একই সরলরেখার প্রবণতা দুটো উপায় বের করেছি। একটা কোণের সাপেক্ষে, আনতির সাপেক্ষে প্রবণতা বের করেছি, যেটা হলো ট্যান থিটা। আবার ওই সরলরেখাটা তৈরি করতে গেলে যে দুটো বিন্দুর দরকার হয়েছে, সেই দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি প্রোভাইড করা থাকে, তার প্রবণতা বের করার ফর্মুলা আমরা নিচেরটা প্রয়োগ করে বের করে নিয়েছি। তাহলে যেহেতু দুটোই একই সরলরেখার প্রবণতা, তাহলে তারা সমান হবে। তাহলে ওই কন্ডিশন থেকে আমরা টি এর মানটা বের করে নেবো। লক্ষ্য করো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু উপরে 2at, নিচে হচ্ছে at স্কোয়ার। এ কেটে গেল, একটা টি নিশ্চয়ই কাটবে, তাহলে পড়ে থাকলো উপরে 2 নিচে টি। এখন টিটা এখানে আর ট্যান থিটা যদি এখানে নিয়ে চলে আসি, তাহলে টি ইজ ইকুয়াল টু পড়ে থাকবে 2 বাই ট্যান থিটা আর 2 ইন্টু এই ট্যান থিটা উপরে উঠলে আমরা জানি এটা হয়ে যাবে কট থিটা। তাহলে টি এর মান পেলাম 2 কট থিটা। এই টি এর মানটা আমরা পি বিন্দুতে যদি বসিয়ে দিই, তাহলে পি বিন্দুর অরিজিনাল স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে লিখছি অতএব পি বিন্দুর স্থানাঙ্ক কি ফর্মুলা ছিল, a ইন্টু টি স্কোয়ার, মানে এটার স্কোয়ার 2 কট থিটা তার স্কোয়ার, কমা 2a ইন্টু টি, টি এর জায়গায় 2 কট থিটা, তাহলে পড়ে থাকবে 2 এর স্কোয়ার মানে 4, এখানে a কট স্কোয়ার থিটা, কমা এখানে পড়ে থাকবে 2 দুগুণা 4a কট থিটা। এটা কি পেলাম, ওই পি বিন্দুটার পরিবর্তিত স্থানাঙ্ক। আর এ বিন্দুটার তো স্থানাঙ্ক জানি আমরা। তাহলে যখন দুটো বিন্দুর স্থানাঙ্ক জানা হয়ে গেছে, তখন ওই দুই বিন্দুর যেটা দূরত্ব, সেটাই তো হবে ওই জ্যাটার দৈর্ঘ্য। তাহলে এখন আমরা এই দুটো বিন্দুর দূরত্ব বের করি, যদি বের করতে পারি, তাহলে জ্যাটার দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। লিখছি অতএব নির্ণেয় জ্যাটির দৈর্ঘ্য। তাহলে দুটো বিন্দু দূরত্ব বের করার ফর্মুলা যেটা একটু আগে আমরা প্রয়োগ করলাম, আবার প্রয়োগ করছি। কি ফর্মুলা, যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, তাহলে এর ভুজ থেকে এর ভুজ বাদ দেব, তার মানে 4a কট স্কোয়ার থিটা মাইনাস 0 তার স্কোয়ার, প্লাস এই বিন্দুর কোটি থেকে ওই বিন্দুর কোটি বাদ দেব, 4a কট থিটা মাইনাস 0 তার স্কোয়ার। তাহলে কি পড়ে থাকলো লক্ষ্য করো, 4a কট স্কোয়ার থিটা মাইনাস 0, তার মানে অ্যাকচুয়ালি 4a কট স্কোয়ার থিটা থাকবে, তার আবার স্কোয়ার, তার মানে 4 এর স্কোয়ার হলো 16, এর স্কোয়ার কট স্কোয়ার থিটা তার স্কোয়ার, তার মানে কট টু দি পাওয়ার 4 থিটা, প্লাস 4 এর স্কোয়ার করলে 16, এর স্কোয়ার করলে a স্কোয়ার, কট থিটা তার স্কোয়ার মানে কট স্কোয়ার থিটা। বেশ, লিখে ফেললাম। এবার ভিতর থেকে কি কমা নিতে পারবো, দেখো ভিতর থেকে 16 a স্কোয়ার এখানেও আছে, এখানেও আছে,
এখানে কট স্কোয়ার থিটা কট টু দি পাওয়ার 4 থিটা, তাহলে আমরা ভিতর থেকে কমন নিতে পারবো 16a স্কোয়ার কট স্কোয়ার থিটা। তাহলে 16a স্কোয়ার কট স্কোয়ার থিটা কমন নিয়েছি, তাহলে এখানে কট স্কোয়ার থিটা পড়ে থাকবে প্লাস এখানে পুরোটি কমন এনেছি, তার মানে 1 পড়ে থাকবে। ফাইনালি কি থাকলো লক্ষ্য করো, 16a স্কোয়ার কট স্কোয়ার থিটা ইন্টু এই কট স্কোয়ার থিটা প্লাস 1 এর ফর্মুলা আমরা মাধ্যমিকে শিখে এসেছি, সেটা হলো কোসেক স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা এটা মাধ্যমিক আমরা শিখেছি, সেটাই আমরা লিখে ফেললাম। এবার ওটাকে যদি আমরা রুট থেকে বের করে নিই, 16 রুট 4a স্কোয়ার, রুট থেকে বাইরে বেরোলে a, কোসেক স্কোয়ার থিটা যদি রুটের বাইরে বেরিয়ে চলে আসে তাহলে এটা হবে কোসেক থিটা, কট স্কোয়ার থিটা যদি রুটের বাইরে বেরিয়ে চলে আসে তাহলে এটা হবে কট থিটা। এটাই লক্ষ্য করো আমাদের প্রামাণ্য বিষয় ছিল। তাহলে আশা করি যখন অধিবৃত্তের বিষয়গুলিকে ছবির মাধ্যমে তোমাদের সামনে বোঝানো হচ্ছে এবং আমার নিজস্ব মতামত যখন সেখানে ইনক্লুড হচ্ছে, তখন সেটা আর আশা করি কঠিন লাগছে না। আমরা এখান থেকে সেই অঙ্কগুলোই চয়েস করেছি যে অঙ্কগুলো পরীক্ষার সময় তোমাদেরকে হেল্প করবে, যে অঙ্কগুলো করতে গেলে এই চ্যাপ্টারে তোমাদের সত্যিকারে কোয়ালিটি গড়ে উঠবে, সেই অঙ্কগুলো আমি এখানে চয়েস করেছি। এই অঙ্কগুলো আগে ভালো করে বুঝে নাও, তারপর সিমিলার টাইপের অঙ্কগুলো তোমরা নিজে করার চেষ্টা করো। এরপরে নেক্সট যে প্রবলেম, সেই প্রবলেমটা আরো বেশি ইম্পর্টেন্ট। আমরা যত ভিতরের দিকে যাচ্ছি, আলোচনা যত গভীরে যাচ্ছে, প্রবলেমের কোয়ালিটি গুণগত মান কিন্তু আরো আরো বেশি করে মানে বেড়ে যাচ্ছে। কি বলছে, প্রমাণ করো যে y স্কয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত যা, এই যে এক্ষুনি দেখালাম, সেই যা সময়ের মধ্যবিন্দুগুলির সঞ্চার পথ হয় এটা। একই রকম ছবি, শুধু মানে আলোচনাটা একটু ডিফারেন্ট ভাবে নিয়ে আসবো। দিস ইজ অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই, এটা নাম দিয়েছিলাম এ, এটা নাম দিয়েছিলাম এস, এটার নাম দিয়েছিলাম বি। ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত যা, তাহলে এক্ষুনি যে কাজটা করলাম ওই কাজটাই আমরা করবো। আবার আমরা অধিবৃত্তের উপর একটা পি বিন্দু নিয়ে এলাম যার স্থানাঙ্ক এটি স্কয়ার কমা 280। দেখো এটা এমন একটা জ্যা আমরা এঁকেছি যার একটা প্রান্তবিন্দু শীর্ষ অবস্থান করছে, তাই তার নাম বললাম শীর্ষবিন্দুগামী জ্যা, যেটা একটু আগেও বলে এলাম। এখন এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 0,0, তাহলে এটা হলো শীর্ষবিন্দুগামী জ্যা। এই যে y স্কয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত জ্যা সমূহের, মানে এখানে অনেকগুলি জ্যায়ের কথা বোঝানো হয়েছে। কেন, শীর্ষবিন্দু দিয়ে তো শুধু একটা জ্যা আঁকতে পারবো না, আমরা এখানে পি বিন্দুটা নিয়েছি তাই একটা জ্যা পেয়েছি, আমরা এখান থেকে যদি এখানে একটা বিন্দু নিয়ে আর একটা জ্যা পাবো, নিচের দিকে অজস্র আমরা জ্যা তৈরি করতে পারবো যে জ্যাগুলো শীর্ষবিন্দু দিয়ে পাস করেছে। তাই এখানে প্লুরাল নাম্বার ইউজ করা হয়েছে অঙ্কিত জ্যা সমূহের মধ্যবিন্দুগুলির সঞ্চার পথ। তাহলে আগে আমরা এই যে জ্যা তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব। লিখছি যে চিত্রে শীর্ষবিন্দুগামী জ্যা এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার ফর্মুলা কি বলেছিলাম, যে এর ভুজের সাথে এর ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ করব, তারপরে 0 প্লাস এটি স্কোয়ার বাই 2, এর কোটির সাথে ওর কোটি যুক্ত করে 2 দিয়ে ভাগ করে দেব। এটা আমরা বহুবার করেছি, আবার বলে দিলাম। এখন এটি স্কোয়ারের সাথে 0 যোগ করলে এটি স্কোয়ারই থাকলো, আর নিচে 2 আছে, 280 বাই 2, 2 কেটে গেলে নিশ্চয় 80 পড়ে থাকবে। তাহলে এই যে জ্যা তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়েছি, তার সঞ্চার পথের সমীকরণ বের করতে বলেছে। আমরা সঞ্চার পথ নিয়ে বিস্তারিত আলোচনা রেখেছি। সঞ্চার পথের সমীকরণ কি করে বের করতে হয় তার জন্য 3টে স্টেপ বলেছি। সেই স্টেপগুলো এবারে যদি ফুলফিল করতে পারি তাহলে কিন্তু এই সঞ্চার পথের সমীকরণটা পেয়ে যাব। কি বলেছিলাম, যে বিন্দু সঞ্চার পথের সমীকরণ বের করতে হয় তার স্থানাঙ্ক আমরা এইচ কমা কে ধরে নেব। তাহলে লিখছি, মনে করি প্রদত্ত জ্যাটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কে, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম এইচ কমা কে, আর উপরে আমি ক্যালকুলেশন করে বের করেছি ওই বিন্দুটার স্থানাঙ্ক। তাহলে নিশ্চয়ই দুটো বিন্দু সেম হবে। দুটো বিন্দু সেম হওয়ার শর্ত কি, এর ভুজের সাথে এর ভুজ সেম হবে, এর কোটির সাথে এর কোটি সেম হবে। তাহলে লিখছি শর্ত অনুসারে এইচ সমান এটি স্কোয়ার বাই 2 এবং কে সমান এটি,
এখান থেকে আমরা টি এর মান বের করছি কে বাই এ, ওই টি এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে বসানো আগে কোনাকুনি গুণ করছি 2h সমান কি এ টি স্কোয়ার, টি এর মান হচ্ছে কে বাই এ তার স্কোয়ার। তাহলে কি থাকলো 2h ইজ ইকুয়াল টু এ ইন্টু কে স্কোয়ার, আর নিচে পড়ে থাকবে এ স্কোয়ার। এ আর এ স্কোয়ার যদি কাটি একটা এ পড়ে থাকলো, তাহলে ফাইনালি পড়ে থাকলো কোনাকুনি যদি গুণ করি কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ah। লক্ষ্য করো এখন যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি সেই সমীকরণটাতে নিশ্চয়ই প্যারামিটার নেই। প্যারামিটার কি টি, এখানে প্যারামিটারটার নাম হচ্ছে টি। আমরা যখন কোনো সঞ্চার পথের সমীকরণ বের করব তখন অবশ্যই প্যারামিটার বর্জিত সমীকরণ বের করব, কারণ প্যারামিটারকে আমি বায়োলজির পরিভাষায় সেটাকে ভাইরাসের সাথে কম্পেয়ার করেছিলাম। যেমন আমাদের মোবাইলের ক্ষেত্রে টেকনোলজির যুগে ভাইরাস বর্জিত মানে যে কোনো ইলেকট্রনিক্স মানে ইনস্ট্রুমেন্ট খুব ভালো চলে, ঠিক একই রকম ভাবে আমরা ম্যাথমেটিক্সের সমীকরণটাকে যদি ভাইরাস মুক্ত করি তবেই কিন্তু প্রকৃত সঞ্চারপথের সমীকরণ আমরা পাবো, আদারওয়াইজ কিন্তু সঞ্চারপথের সমীকরণ পাবো না। তাই এখন যে সমীকরণটা পেয়েছি সেখানে কিন্তু কোন রকমের প্যারামিটার বা ভাইরাস নেই। তাহলে প্রথম শর্ত বলেছিলাম সঞ্চারপথের সমীকরণ বের করার জন্য যে যার সঞ্চারপথের সমীকরণ বের করতে হয় তার স্থানাঙ্ক h, কে ধরে নিতে হয়। দ্বিতীয় শর্ত বলেছিলাম গতিশীল বিন্দুটা মানে যার স্থানাঙ্ক h, কে ধরলাম সেই বিন্দুটা যে জ্যামিতিক শর্তটাকে মেনে চলেছে সেটাকে কাজে লাগিয়ে h এবং k এর মাধ্যমে একটা সমীকরণ পেতে হয়। এবং সর্বোপরি 3 নম্বর যেটা স্টেপ বলেছিলাম যে h এর জায়গায় x আর k এর জায়গায় y বসালেই সঞ্চারপথের সমীকরণটা পাওয়া যায়। তাহলে ওটাই কাজ আমাদের বাকি থাকলো। লিখছি অতএব নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ k স্কয়ার, k এর জায়গায় y স্কয়ার ইজ ইকুয়াল টু 2ah, h এর জায়গায় x। লক্ষ্য করো এটাই ছিল আমাদের প্রামাণ্য বিষয়। তাহলে আজকে আমরা যেটুকু অ্যাবিলিটি তৈরি করতে পারলাম, এর আগের ক্লাসে যে যে অধিবৃত্তগুলো প্রমাণ সহকারে ছবিতে দেখানো হয়েছিল, টেকনিক দিয়ে ফর্মুলাগুলো দেখানো হয়েছিল, সেই টেকনিকগুলো আবার একটু তোমাদের জন্য রিমাইন্ড করেছি যাতে করে আজকের অঙ্কগুলো তোমরা ভালো বুঝতে পারো। রিমেইনিং যে ফর্মুলাগুলো ছিল সেগুলো আমরা তোমাদের সামনে দেখিয়েছি। তারপরে অধিবৃত্তের প্রবলেমসগুলো আস্তে 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 আমরা সেই যে অধিবৃত্তের যে অঙ্কগুলো আমরা মানে 1, 2, 3 করে রেখেছি প্রত্যেকটা অঙ্কের কোয়ালিটি কিন্তু এক ধাপ করে কিন্তু এগিয়ে চলেছে এবং প্রত্যেকটা অঙ্কের কোয়ালিটি অত্যন্ত ভালো। তাই এই অঙ্কগুলো তোমরা যদি ভালো করে বুঝে নিতে পারো এই টাইপের প্রচুর অঙ্ক করতে পারবে। এবং শুধু তাই নয়, আরো যে আমাদের অনেক অধিবৃত্তের প্রশ্ন থেকে গেল যেগুলো না করলে আমাদের অধিবৃত্ত চ্যাপ্টারটা মানে অসম্পূর্ণ থেকে যাবে, সেই অঙ্কগুলো ঠিক এরপরে ক্লাসটাতে তোমাদের সামনে নিয়ে এসে পুরো অধিবৃত্তটার যাবতীয় প্রবলেম দূর করে দিয়ে তোমাদের মনের আশা পূরণ করে দিয়ে পরবর্তী আমরা টপিক্সে চলে যাব। আজকে এইটুকুই। সকলের শারীরিক মানসিক সুস্থতা কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং।